আচ্ছা, আজকে মোটামুটি আমরা এসি সার্কিটের এই সার্কিটের টুকটাক বেসিক টাইপ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আমরা তিন টাইপের লোড সম্পর্কে জানি, যে একটা হচ্ছে রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, আর হচ্ছে ক্যাপাসিটিভ লোড। তো এদের নেচার কেমন বা কিভাবে কি হয় না হয় এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমরা মূল ম্যাথের ক্ষেত্রে একটু পরেই যাব, কারণ এই টাইপের জিনিসগুলো আসলে খুব বেশি জরুরি বেসিক বোঝার জন্য। খেয়াল করেন, আমরা প্রথমে আসি হচ্ছে রেজিস্টিভ সার্কিট নিয়ে। আস্তে আস্তে পাওয়ার টাওয়ার সবকিছুই দেন। তাহলে আমরা আপাতত রেজিস্টিভ, ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ যেগুলো আলোচনা করবো সব পিওর, মানে এখানে একটা এলিমেন্ট বাদে আর অন্য কিছু থাকবে না। তারপরে মিক্স টিক্স করলে কি হবে না হবে সেটা আস্তে আস্তে দেখবো। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে পিওর একটা রেজিস্টিভ সার্কিট যদি থাকে সেটা আসলে নেচার কি রকম হবে। তো ধরলাম এটা কোনো একটা সোর্সের সাথে মনে করেন কানেক্ট করা আছে, সেটা ধরতেছি ভি অফ টি। এটা হচ্ছে মনে করেন আমাদের সেই লোড। এটা হচ্ছে পিওর রেজিস্টিভ একটা লোড। স্বাভাবিক কথা, আমি যদি কানেক্ট করি তাহলে এই সার্কিটে আমার একটা কারেন্ট ফ্লো করবে, সেটাকে বলতেছি আই অফ টি। আমরা আপাতত এখনো হচ্ছে ওই টাইমের রেসপেক্টে ইকুয়েশন গুলাকে লিখতেছি, দেন আস্তে আস্তে আমরা পাওয়ারের কনসেপ্ট টনসেপ্ট দেখতে থাকবো। তাহলে এই যে ভি অফ টি, এটা হচ্ছে আমাদের টাইমের রেসপেক্টে ভোল্টেজের ইকুয়েশন। আই অফ টি, এটা হচ্ছে টাইমের রেসপেক্টে কারেন্টের ইকুয়েশন। তাহলে ভোল্টেজ এইটা আমরা ধরে নিচ্ছি, এটা আমরা সাইনোসয়েডাল ইউজ করব। গতদিনই দেখছি বেশিরভাগ ক্ষেত্রে সাইনোসয়েডাল ইউজ হয়। ম্যাথের জন্য হয়তো ট্রায়াঙ্গুলার, স্কোয়ার এসব দিতে পারে, আমরা আপাতত সাইনোসয়েডাল নিয়ে কাজ করব। এবং এটা সাইনও হইতে পারে, কজও হইতে পারে। তো আমরা কিছু একটা ধরে নিলাম যে আমরা যেটা ইউজ করতেছি মনে করেন সেটা হচ্ছে সাইন। তাহলে একটা সাইন ওয়েভের বেসিক ফরম্যাট কি দাঁড়াবে? এ এম সাইন, এর একটা অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে। আপাতত যেহেতু আমরা ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, আমরা মান টান আর বসাচ্ছি না, মানে জিনিসটাকে ইকুয়েশন আকারেই দেখার ট্রাই করতেছি। তো এইটা ধরলাম একটা অ্যাঙ্গেল আছে, সেটার নাম দিলাম থেটা ভি। অ্যাঙ্গেল নাও থাকতে পারে, 0 ডিগ্রি হইতেই পারে জিনিসটা। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা, এটা নিয়ে হয়তো আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, এজন্য আপাতত এটাকে আমরা 0 ডিগ্রি ধরে নিলাম, যাতে এর সাথে কারেন্টের কনসেপ্টটা আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি যে কি রকম হচ্ছে। এজন্য আমি আর সাথে অ্যাঙ্গেল নিলাম না, যখন অ্যাঙ্গেল থাকবে তখন ওই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তাহলে এটা দিলাম আমি ভোল্টেজের একটা ইকুয়েশন, মানে আমাদের ভোল্টেজের যে টাইম ডোমেনের ইকুয়েশন এটা হচ্ছে সেটা। এখন যেহেতু লোড কানেক্ট করে দিয়েছি, এর ভিতরে যে কারেন্ট ফ্লো করবে সে কারেন্ট কত হবে সেটা আমরা কিন্তু ওহমস ল দিয়ে অ্যাপ্লাই করতে পারি, যে আই সমান ভি বাই জেড। তো এখানে তো আছেই শুধুমাত্র আর, তাহলে আমি লিখে দিতে পারি কি, ভি অফ টি ডিভাইডেড বাই আর। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এ এম ডিভাইডেড বাই আর সাইন ওমেগা টি। খেয়াল করে দেখেন, এ এম বাই আর এটা কিন্তু একটা মান, কমও হতে পারে বেশিও হতে পারে। নর্মালি যেহেতু আর এর মান দেখা যায় একের চাইতে বেশিই হয়, ফলে এ এম বাই আর এই ভ্যালুটা ভোল্টেজের চাইতে কমই হবে। কম বেশি এটা আমাদের আসলে কিছু যায় আসে না, এতটুকু বুঝতেছি যে অ্যামপ্লিচিউডের একটা চেঞ্জ হবে। ভোল্টেজের অ্যামপ্লিচিউড আর কারেন্টের অ্যামপ্লিচিউড হয়তো আলাদা হবে। এটা যদি 10 হয় আর যদি 5 হয়, তাহলে 10/5 হবে, 10/2 হবে, 5/3, মানে এক কথায় যেরকম হবে সেই রকম অনুপাতে। কিন্তু খেয়াল করে দেখেন, অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি তো অবশ্যই সেম থাকবে, নাহলে তো আর হবে না। অ্যাঙ্গেলও দুজনের সেম, এর সাথেও দেখেন 0 ডিগ্রি আছে, এর সাথেও জিরো, মানে ইনিশিয়াল যে অ্যাঙ্গেল যেটা বলতেছি। তার মানে আমরা বুঝতে পারতেছি রেজিস্টিভ লোড এমন একটা লোড, এর ভিতরে যখন কারেন্ট ফ্লো করে সেই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি থাকে? সেম ডিরেকশনাল থাকে, অথবা বলা যায় যে এদের মাঝখানে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তার মানে আমি যদি ফেজও আঁকাই, ধরলাম যে এইটা হচ্ছে আমাদের আই, আমি কিন্তু ফেজরে আঁকাচ্ছি এই জন্য বড় হাতের আই দিলাম, এবং ভোল্টেজ একই দিকে হবে, ধরে নিলাম যে একটু মান বেশি হবে। তার মানে কারেন্টের ক্ষেত্রে কারেন্ট যেদিকে কাজ করে অ্যাঙ্গেল,
ভোল্টেজের অ্যাঙ্গেল এক্স্যাক্টলি সেম দিকে কাজ করে। এটা কিন্তু আমরা প্রথম জিনিসটা শিখলাম। এই আস্তে আস্তে শিখতে হবে যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের কোনো ফেজ ডিফারেন্স থাকে না। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি অনেকে এটা হয়তো জানেন। এবার আসি আমরা পাওয়ার। তাহলে এইটা দেখেন, যে ইকুয়েশন আঁকালাম, এই ইকুয়েশন থেকে যে ওয়েভ ফর্ম পাবো সেটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস ওয়েভ ফর্ম। সেখানকার বিভিন্ন মানকে আমরা বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ভোল্টেজের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, কারেন্টের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে পাওয়ারেরও এরকম একটা ফরম্যাট পাবো যেটাকে আমরা বলতেছি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, যেটাকে আমরা যেহেতু টাইমের রেসপেক্টে করতেছি পি অফ টি বলতেছি। তাহলে পি অফ টি সমান কত? পি অফ টি সমান হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, এটাকে আমরা বলতেছি পাওয়ার। তাহলে এই দুইটা যদি গুণ করি কত আসে দেখেন। অ্যাম্পলিটিউড গুলা নর্মালি যদি গুণ হয় তাহলে এ এম স্কোয়ার বাই আর লেখা যায়। অথবা আরেকটা কাজ করতে পারেন, আমরা এ এম বাই আর এইটাকে কারেন্টের, আচ্ছা এটা এ এম না লিখি, আমরা যেহেতু ভোল্টেজেই চলে আসছি, ফলে এইটাকে আমরা ভি এম নাম দিয়ে দিলাম। এটাকে নাম দিচ্ছি আই এম। তাহলে এটা আই ভি ঠিক আছে। তাহলে এই এ এম বাই আর এর পরিবর্তে আমরা এই মানটাকে আই এম নামকরণ করে দিলাম। অর্থাৎ ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালুকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। ফলে এইখানে আমরা জিনিসটাকে লিখে দিতে পারি এইভাবে, ভি এম ইন্টু আই এম সাইন ওমেগা টি। আর সাইন ওমেগা টি যদি গুণ হয় তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের পাওয়ারের ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু। এটা আমরা এখন এই তিনটা জিনিসই তরঙ্গ আকারে ক্যালকুলেশন করে দেখব যে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের পাওয়ারের নেচারটা কি রকম। আমরা এখান থেকেই বুঝতে পারতেছি, খেয়াল করে দেখেন, রেজিস্ট্যান্সের যে পাওয়ারটা আমরা দেখলাম সেটা হচ্ছে সাইন স্কোয়ার। তার মানে এই যে পি অফ টি এর ভ্যালু কোনো সময়ই নেগেটিভ হবে না। সময় যতই হোক না কেন, অল টাইম এর মান পজিটিভ। যদিও ভোল্টেজের মান কিন্তু নেগেটিভ হয় কেন? কারণ এই যে সাইন এর ভ্যালু কোনো না কোনো সময় নেগেটিভ হয়ে যাবে, কারেন্ট সাইন কোনো না কোনো সময় নেগেটিভ হবে, তার মানে এদের মান কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে থাকবে। কিন্তু পাওয়ারের মান অলওয়েজ পজিটিভ। তো কোনো লোডের পাওয়ার অলওয়েজ পজিটিভ, এই কথাটার মানে হচ্ছে লোড সব সময় পাওয়ার হচ্ছে অ্যাবজর্ব করতেছে, পাওয়ার কোনো সময় পাওয়ার রিটার্ন করতেছে না। তার মানে রেজিস্টিভ লোড হচ্ছে এমন লোড যে সব সময় পাওয়ার অ্যাবজর্ব করে, ওর কাছে কোনো রিটার্ন করার কোনো সুযোগ নাই। আমি যা পাওয়ার দেব টোটালটাই একটা রেজিস্ট্যান্স কি করবে, অ্যাবজর্ব করবে। এই জন্য পিওর রেজিস্টিভ জিনিস খুব ভালো, আমি যাই দেই সেটা ও খরচ করে ফেলে। এখন মনে হচ্ছে এই জিনিসটা খারাপ যে খরচ করে ফেলতেছে, বাট আমরা চাইও তো তাই। আমি একটা ফ্যানকে পাওয়ার দিছি এই কারণে না যে ফ্যান আমাকে রিটার্ন করে দেবে। আমি চাচ্ছি ফ্যান ওইটাকে কাজে লাগায় ঘুরুক, লাইট কাজে লাগায় জ্বলুক। মানে আমি যাকে পাওয়ার দেবো সে ওইটাকে কাজে লাগাবে, আমি এমন তো না যে ও একদম নষ্ট করে ফেলতেছে, ও কোনো না কোনো কাজে লাগাচ্ছে। তো এইটাই হচ্ছে লোডের ভালো নেচার, যে লোডকে আমি যে পাওয়ারটা দেব সেই পাওয়ারও টোটালি কাজে লাগাবে। কিন্তু আমরা একটু পরে দেখবো যে ইন্ডাক্টর ক্যাপাসিটর এই কাজটা করে না। এই জন্য আমাদের হচ্ছে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ এই জিনিসগুলো আসলে পাওয়ার ফ্যাক্টরকে খুব লো করে দেয়। ফলে আমাদের পরবর্তীতে দেখা যায় যে পাওয়ার ফ্যাক্টর বাড়ানোর প্রয়োজন হয়। তো এগুলো আস্তে আস্তে আমি আলোচনা করতেছি। এবার একটু ওয়েভ ফর্মটা আমরা দেখি। আচ্ছা ইয়ে কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ ভাই। ভাইয়া। জি ভাই। আচ্ছা আমি মোটামুটি আনুমানিক একটা আইডিয়া নিয়ে আঁকাচ্ছি। এটা ধরেন আমাদের হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। তো কারেন্টের ক্ষেত্রে দেখলাম সাইন জিনিসটা কিন্তু ঠিকই আছে, শুধুমাত্র কি হয়েছে, অ্যামপ্লিটিউড হয়তো আলাদা হয়েছে। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের সাইনের ক্ষেত্রে, মানে কারেন্টের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড হয়েছে সাইন 2x। মানে দুইটা কিন্তু সেমই আছে, শুধুমাত্র কি হয়েছে ওই যে অ্যামপ্লিটিউডটা আলাদা হয়েছে। একটু বড় করে নিতে পারি, এটাকে ধরেন 2 নিলাম আর এটাকে 1 নিলাম। হ্যাঁ তাহলে একটু বড় হচ্ছে ইয়ে। তাহলে পাওয়ারের ইকুয়েশনটা কি হবে? পাওয়ারের ইকুয়েশন হচ্ছে এই যে ভি আর আই এর গুণফল, রাইট?
এবার একটু খেয়াল করে দেখেন, পাওয়ার আমি তো ইকুয়েশনতেই দেখলাম এবং এখানেও দেখতে পাচ্ছি পাওয়ার কোথাও দেখেন কোনো নেগেটিভ নাই, কথা কি বুঝতে পারছেন? কোথাও পাওয়ার কিন্তু নেগেটিভ নাই, এখানে জিরো, দেন আস্তে আস্তে মান বাড়তেছে 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 বাড়তেছে। এই যে যে কোনো মোমেন্টের এই যে ডট, যেটা আমরা দেখতেছি যে ডট পয়েন্টটা, এই যে কোনো মোমেন্টের পাওয়ারকে ধরেন এটা একটা মোমেন্ট আমি স্থির করলাম যে এই 0.22 আর 0.362285, এখানে আমাদের 0.2টা হচ্ছে এক্স অ্যাক্সিস এর ভ্যালু অর্থাৎ টাইমের ভ্যালু, আর 0.36285 এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু। আর আমরা জানি ওয়াই অ্যাক্সিসে কে আছে, পাওয়ারটা আছে। তার মানে এই মোমেন্টে 0.37839, বা এই যে এখন চেঞ্জ হয়ে গেল একটুখানি, এইটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। এরকম করতে 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 এই যে দেখেন একদম পিক যে একটা ভ্যালু পাচ্ছি, তাহলে এইটাকে বলতেছি পিক অ্যাবজর্ব পাওয়ার। তার মানে এইটাই হচ্ছে এই সিচুয়েশনের জন্য সর্বোচ্চ পাওয়ার। কথা বুঝতে পারছেন? মানে এই যে যে আচ্ছা ওইটা সরি, ওইটা মনে হয় একটু নিচে ছিল, এই যে দুই, এটা হচ্ছে আমাদের এইটার পিক পাওয়ার। সেটা কিন্তু আমরা এই যে দুই আর এক গুণ করলেও বুঝতে পারি, দুই একে দুই। যদি এটা তিন হয়, এটা পাঁচ হয়, তাহলে তিন পাঁচা 15 হবে আমাদের পিক অ্যাবজর্ব পাওয়ার। কিন্তু বুঝতে পারতেছি কোন একটা লোড প্রতিনিয়ত এই পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা একটা লোডের পাওয়ারকে তো এইভাবে বিবেচনা করতে পারবো না, আমরা তো ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার দিয়ে বিবেচনা করতে পারবো না। কোন একটা মিটার যদি পরিমাপ করে বারবার এরকম চেঞ্জ হবে, এটা তো আসলে পসিবল না। এই জন্য মিটার গুলা, যে কোনো মিটার আসলে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু মেজার করতে পারে না। তারা কোনো না কোনো ধর্মকে কাজে লাগায় মেজার করে, হয়তো হিট ধর্মকে কাজে লাগায় অথবা অন্যান্য কোনো ধর্মকে কাজে লাগায় এই কাজগুলা করে। তো যখনই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে কাজে লাগায় কোনো একটা ভ্যালু মেজার করে, তখন তারা এরকম ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু মেজার করতে পারে না, তারা অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু মেজার করে। আরএমএস ভ্যালু ট্যালু কি সেগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব। আপাতত কনসেপ্ট গুলা আসলে বুঝেন যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝলাম যে কোনো মুহূর্তের পাওয়ারকে বলছি ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। ধরেন এরকম কোন একটা ঈদে আপনাকে বললো যে পিক অ্যাবজর্ব পাওয়ার বের করে দেখাও, তাহলে পিক অ্যাবজর্ব পাওয়ার কোনটা বলতেছে? ওয়েভের যেই পিক ভ্যালু, সেটাকে আমরা বলতেছি পিক অ্যাবজর্ব পাওয়ার। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। সেটা তো আমরা এখন ওয়েভ দেখে বুঝলাম যে হ্যাঁ এখানে মার্ক করলাম এটা দেখালো। ম্যাথমেটিক্যালি কিভাবে বের করব? দেখেন পিক ভ্যালু বলতে আমি কি বুঝাচ্ছি, এই ইকুয়েশনের সর্বোচ্চ মান না? জি ভাই। জি ভাই। তাহলে এখন আমি যদি বলি যে পিক ভ্যালু সমান, তাহলে কি হবে? এই ইকুয়েশনের ম্যাক্সিমাম মান। এখন বলেন সাইন স্কোয়ার ওমেগা টি এর ম্যাক্সিমাম মান কত? মানে 90 ডিগ্রি সমান ওয়ান না? রাইট। আচ্ছা, সাইনের মান কত কতর ভিতরেই হয়? 0 থেকে সাইনের 90। মান, হ্যাঁ হয়, বাট আমরা ইয়েতে বলতেছি পজিটিভ দিকে ওয়ান, নেগেটিভ দিকে -1, এই হচ্ছে এর ম্যাক্সিমাম। মানে পজিটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম -1। তো আমরা এমনিতেও বলতে পারি সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মান কত, ওয়ান। তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি এইটার ম্যাক্সিমাম মানও তো ওয়ানই হবে, কারণ ওয়ানের স্কোয়ার ওয়ান, -1 এর স্কোয়ার ওয়ান। তাহলে আমরা সাইন স্কোয়ার ওমেগা টির ম্যাক্সিমাম মান বলতেছি ওয়ান। ভিএম আর আইএম এটা তো কনস্ট্যান্ট, এটা তো আর আমাদের উপর ডিপেন্ড করতেছে না, মানে এক কথায় টাইমের উপর ডিপেন্ড করতেছে না। টাইম আমি শুরুতে হিসাব করি শেষে হিসাব করি যেখানেই হিসাব করি এই দুইটা মান ফিক্সড। তাহলে টাইমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিপেন্ড করতেছে এইটার উপরে, এর মান ম্যাক্সিমাম হইলে পি এর মানও ম্যাক্সিমাম হবে। তাহলে পিক ভ্যালু অফ পি অফ টি সমান কত হবে? এর মান যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু বলতেছি ওয়ান, তাহলে পিক ভ্যালু অফ পি অফ টি কত হবে? ভি এম আই এম। সিম্পল হিসাব। আমার কোনো একটা প্রশ্নে হয়তো ক্যালকুলেশন করে পি অফ টি আসছে 0.5 সাইন স্কোয়ার 200 পাই টি, কথার কথা। তাহলে এইটার পিক ভ্যালু কত হবে? এই যে এটার ভ্যালু ওয়ান, আছে 0.5, পয়েন্ট আমরা ফাইভ বলে পাবে না? দেবো 0.5 ওয়াট।
কাহিনী শেষ। তাহলে এটা কিন্তু মোটামুটি খুব সহজ, রেজিস্টিভ লোড খুব একটা ঝামেলার কিছু না। তাহলে এটা কি বুঝতে পারছেন? ভাই এখানে সাইনটা হচ্ছে ভেরিয়েবল, ওটার মানের উপর ডিপেন্ড করে পিকটা চেঞ্জ হয় আর কি। আর হ্যাঁ, ভোল্টেজ আর কারেন্টটা কনস্ট্যান্ট, এ তো কনস্ট্যান্ট জিনিস, অ্যামপ্লিটিউড। তার মানে এর পিক ভ্যালু ডিপেন্ড করবে টোটালি এর উপরে। এর পিক ভ্যালু যা, মানে এক কথায় এর পিক ভ্যালু যখন পাবো, এটার পিক ভ্যালু তখনই পাবো। তাহলে এর পিক ভ্যালু 1 হইলে দেন এর সাথে গুণ করে দিলে আমরা বলতেছি ওটা ওর পিক ভ্যালু। আচ্ছা, এবার আমরা নেক্সট যাব হচ্ছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। এর নেচার আমরা কিন্তু অলরেডি আলোচনা করে আসছি এর আগে। কি বলছিলাম? ইন্ডাক্টরের কাজ হচ্ছে ও কারেন্টের। ইনস্ট্যান্ট কারেন্টের পরিবর্তন হতে দেয় না। জি ভাই। মান 100 থাকুক ওর কিছু যায় আসে না, কিন্তু 100 থেকে হুট করে আপনি বলবেন যে আমি এখন 99 দিতে চাই, ও সেটা অ্যালাউ করবে না। 100 থেকে 101 করতে চাই, ও অ্যালাউ করবে না। তাহলে আমি যখনই এর ভেতরে কারেন্টের একটা পরিবর্তন ঘটাতে চাইবো, মান এই যে 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে, ও কি করবে, ওর চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে ফেলবে, যে একটা ভোল্টেজ ইনডিউসড করবে, যেটাকে আমরা বলতেছি ব্যাক ইএমএফ। সেই ব্যাক ইএমএফটা কি করবে, অরিজিনাল যে ভোল্টেজ আছে সেটাকে অপোজ করা শুরু করবে। তাহলে এইটা ধরলাম আমাদের হচ্ছে ভি একটা ভোল্টেজ দিচ্ছে, এইখানে একটা ভোল্টেজ তৈরি করবে যেটাকে বলতেছি ব্যাক ইএমএফ। সেটার মান কত, সেটা ডিপেন্ড করতেছে এখানে পাক সংখ্যা কত। এই যে কন্ডাক্টরটা এখানে আমরা ইউজ করছি, এই কন্ডাক্টরের পাক সংখ্যা কত তার উপর ডিপেন্ড করবে। এবং লেন্জ ল মতে কি বলছিলাম, যে এইখানে যে ইএমএফটা তৈরি হবে, সেই ইএমএফটা অরিজিনালকে অপোজ করা শুরু করবে। ওই অপোজ বাধা। জিনিসটাকে ম্যাথমেটিক্যালি আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে মাইনাস এন। এবং এই ফ্লাক্সের পরিবর্তনের হার, এইটার উপরেই মূলত আমাদের ইএমএফ তৈরি হবে। অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তনের হার যত বাড়তে থাকবে, আমাদের ইএমএফটা তত বাড়তে থাকবে। ফ্লাক্সের পরিবর্তনের হার বাড়বে কিভাবে, এর ভিতরে যে কারেন্ট চলতেছে তার উপরে। তার মানে কিন্তু মেন কাহিনী কে তৈরি করতেছে, কারেন্ট। কারেন্ট না চললে কিন্তু ফ্লাক্স তৈরি হয় না। এই কারেন্ট এসে ফ্লাক্স তৈরি করে দিল, এই ফ্লাক্স আবার কি করতেছে, ওই কারেন্টকে বাধা দেওয়া শুরু করে দিচ্ছে। এটাকেই বলে লেন্জ ল। যার কারণে উৎপন্ন হচ্ছে, ও তাকেই বাধা দেওয়া শুরু করে দিচ্ছে। মানে আমাদের দুনিয়ার নিয়মই বলা যায়। আপনি যাকে হেল্প করবেন সেই ধরেন আপনাকে অপোজ করতেছে। ভাই এখানে যে আমাদের হচ্ছে যে ইয়াটা উৎপন্ন হচ্ছে, যে ভোল্টেজটা ফ্লাক্সের কারণে হুম। অ্যাড হয়ে, সেই ভোল্টেজটার মান কি ভাই সাপ্লাই বলেছে বেশি হইতে পারে কোনো সময়, বা কম হলে কি হইতে পারে ভাই? শুরুতে তো জিরো, আস্তে আস্তে জি ভাই। বাড়তে থাকবে। এন্ড যেহেতু জি। এর উপর ডিপেন্ড করতেছে, এর মান পজিটিভ নেগেটিভ বারবার সুইচ করতে থাকবে। এর সমান এক সময় হবে, হয়ে দেন আবার উল্টা হবে। এই কারণেই তো কারেন্ট এইদিকে চলতে 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 একসময় জিরো হয়ে যাবে। কেন? কারণ দুইটা সমান হয়ে যাবে। জি ভাই। এরপর আবার কি হবে, চিহ্ন উল্টায় যাবে, তখন কারেন্ট আবার জিরো থেকে উল্টা দিকে চলা শুরু করবে। কথা বুঝতে পারছেন? হুম, মানে একবার ক্লক ওয়াইজ কারেন্ট চলবে। এসি ইয়েতে আমরা জানি, ডিসিতে এই ঘটনা ঘটে না। কেন? কারণ ওই যে স্যাচুরেট হওয়ার পরে তো আর এই চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। এই কারণে জি। ডিসিতে এক সময় যায় কি হয়, কনস্ট্যান্ট হয়ে যায়। এবং ডিসিতে স্যাচুরেট হওয়ার পরে ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না, কারণ কারেন্টের পরিবর্তন নাই। ফলে যে এটা জিরো হয়ে যায়। ডি জি ফাই ভাই। ডিটি মানে কি, সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তন। এখন কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, অবশ্যই ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, মানে ব্যাক ইএমএফ নাই। আর ব্যাক ইএমএফ নাই মানে হচ্ছে ইন্ডাক্টর আর ইন্ডাকটিভ যে ধর্ম আছে ওই ধর্মটা থাকবে না, যেটা আমরা ডিসিতে দেখছিলাম। কিন্তু এসিতে তো কারেন্ট কনস্ট্যান্ট কখনোই হয় না। কোন একটা এসি সোর্সের কারেন্ট কি কনস্ট্যান্ট হয়? বারবার কিন্তু আমাদেরও অসিলেট করতে থাকে। ধরেন আমাদের আহ, আমাদের সোর্সের ফ্রিকোয়েন্সি কত, 50 হার্জ। তার মানে সেকেন্ডে কিন্তু এই যে 50 আমাদের কম্পনি আমরা কিন্তু পাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে ভি অফ টি, এখানেও আমি একটা কিছু ধরে নিলাম। একই আলোচনা যেহেতু করতেছি, আমরা সাইন নিয়ে আলোচনা করি। এইটা ধরলাম আমাদের ভোল্টেজ। আমরা ম্যাথ মানে ইকুয়েশন দিয়ে দেখার আগে এমনি নর্মালি বুঝি বিষয়টা।
নর্মালি দেখতেছি যে শুরুতে আমাদের কিন্তু ফ্লাক্স নাই, তো ভোল্টেজ জিরো। আস্তে আস্তে ফ্লাক্সের পরিবর্তন বাড়তেছে, এই ভোল্টেজটা বাড়তেছে, এন্ড কারেন্ট, আচ্ছা এটা আমরা ভোল্টেজ নিছি সাইন না, আচ্ছা আমরা এটা ঠিক আছে, এটা ব্যাক ইএমএফ আছে। আমরা একটু ইয়েতে যাই, যেহেতু কারেন্ট দিয়ে এখানে আমাদের তুলনা করতে হবে, সো কারেন্টের ইকুয়েশনে যাই। তাহলে এখানে যে কারেন্ট চলতেছে, এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটাকে ধরেন আমি ভিএল নাম দিলাম। এই ভিএলটা এর সমান হয়তো এইখানে দেখে বুঝতেছি, বাট ওই যে দেখলাম যে আহ আগের সার্কিট গুলাতে আমরা ক্যালকুলেশন করছিলাম, ভি এর ইকুয়েশন কি ছিল? ভিএল সমান এল ডিআই ডিটি। এল এর মান তো আর আমরা জানি না, এটা এরকমই থাক, যেহেতু আমরা ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, এল কে এল আকারে আমরা প্রকাশ করব। আই হচ্ছে আমাদের মেন জিনিস, যে এই আইটা আসলে কি হবে। খেয়াল করে দেখেন এই সার্কিটে যে আই, এটা এই ভোল্টেজের কারণে পাচ্ছি, ফলে এদের একটা ইকুয়েশন আমরা বের করতে হবে। ভি সমান কত, আগের সার্কিটে দেখে আসছিলাম আই আর, এখানেও অ্যাকচুয়ালি ভি সমান কত হবে, কারেন্ট গুণ বাধা। তো এইটার বাধা তো আর আগেরটার বাধার মতো সমান না, এটার বাধা আলাদা। তো ইন্ডাক্টর যেই বাধাটা দেয়, আমাদেরকে এখন সেই বাধা নিয়ে কাজ করতে হবে। কারেন্টের ক্ষেত্রে যে বাধাটা পাই সেটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স, ইন্ডাক্টরের ক্ষেত্রে যে বাধাটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে রিয়াক্ট্যান্স। এবং ইন্ডাক্টরের যে ধর্ম, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডাকটেন্স। তার মানে এই যে পাক সংখ্যা বা ইয়ে আছে, এর স্ট্রেংথ কেমন, এইটা ডিপেন্ড করে ওর ইন্ডাকটেন্সের উপরে। অ্যান্ড ইন্ডাকটেন্স এবং ফ্রিকোয়েন্সি, এই দুইটা মিলাই মূলত আমরা হচ্ছে রিয়াক্টেন্স পাই। আস্তে আস্তে এই সূত্রগুলো আমরা আসলে ডিসকাস করব। আমি শুধু নামগুলো একটু একটু করে বলতেছি, সবারই মোটামুটি জানা আছে, কিন্তু একটু রিলেট করা লাগবে যে কার সাথে কি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তাহলে এখন আমাদের ওই যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে বাধাটা আমাদের ছিল যে আর, সেটা দিয়ে ক্যালকুলেশন করতেছি। আর এইখানে আমরা রিঅ্যাক্টেন্স দিয়ে মূলত ক্যালকুলেশন করব, এই হচ্ছে পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে আমরা একটা ইকুয়েশন দেখার ট্রাই করি যে এটা আসলে কিভাবে কি হচ্ছে। ভোল্টেজ কারেন্টে যাওয়ার আগে আমরা এই ফ্লাক্সের কনসেপ্টটা একটু বুঝে আসি। তাহলে আমি বলতেছি এইখানের যে ভোল্টেজটা আছে, সেইটাকে ব্যাক ইএমএফটা অপোজ করতেছে। তো কিছুক্ষণের জন্য আমরা ধরে নিলাম ফাই, এইটা হচ্ছে আমাদের ধরেন ফাই এম সাইন ওমেগা টি। এটা দিয়েই মূলত করব, আমি জাস্ট নেচারটা বোঝার জন্য আলাদা একটা ক্যালকুলেশন করতেছি, এটা আমরা রাখবো না, বুঝে এটা বাদ দিয়ে দেবো। তাহলে এইখানকার যে ব্যাক ইএমএফ, সেটা একটু খেয়াল করে দেখি সেটা কি আসে। তাহলে এইখানকার ব্যাক ইএমএফ ই সমান আসে হচ্ছে মাইনাস এন ডিডিটি বাই এম সাইন ওমেগা টি। এটা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে বাইরে বের করে দিই। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ হয়। তাহলে এইটা পাচ্ছি আমাদের ব্যাক ফাইভ ইএমএফ। এমটা এনের সাথে গুণ আকারে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, ঘূর্ণাকার। ফাইভ এমটা এনের সাথে গুণ আকারে হবে না? ঠিক আছে ঠিক আছে।
হবে। এবার বলতেছি অরিজিনালটা এটার উল্টা, কারণ এটা তো ব্যাক ইএমএফ। তাহলে আমরা যে অরিজিনাল ভোল্টেজের কথা বলতেছি সেই ভোল্টেজের রূপটা কেমন হবে? সেই ভোল্টেজের রূপটা হবে এক্স্যাক্টলি সেম, কিন্তু চিহ্ন হবে আলাদা। তার মানে আমরা বলতেছি যে আমাদের অরিজিনাল যে ভোল্টেজ সেটা অ্যাকচুয়ালি তার রূপটা হচ্ছে এই রকম। এবং প্রথমেই বলতেছি ফাই এটা টোটালি কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট। কারেন্ট যে আকারে চেঞ্জ হবে ফাই অ্যাকচুয়ালি সেই আকারে চেঞ্জ হবে। তাহলে এইখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফাই যদি সাইন আকারে হয় কারেন্টও কি সাইন আকারেই পাবো। কারেন্টের পরিবর্তন যেরকম, মানে এক কথায় আমরা জিনিসটাকে বলতে পারি এরকম যে ফাই সমানুপাতিক আই। আই এর চেঞ্জ যেরকম ফাই এর চেঞ্জ এক্স্যাক্টলি সেরকম। আই এর কারণেই ফাই এর মনে করেন উৎপত্তি। তাহলে আই কে আমরা নেচার হিসাবে বলতে পারি কি সাইন। এবার একটু খেয়াল করে দেখেন এই সিচুয়েশনে আই সাইন মিন করতেছে, ভি কজ মিন করতেছে। এই কথাটার মানে কি, আমরা ওই যে আমাদের গত দিনের সেই ইয়েতে যাই, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কজ, মাইনাস সাইন, মাইনাস কজ। তাহলে কারেন্ট আছে কোথায়? কারেন্ট আছে এইখানে। ভোল্টেজ আছে কোথায়? ভোল্টেজ আছে এইখানে। এখন বলেন তো এই দুইজনের জায়গা হিসাবে কে লিডিং এ আছে, কে ল্যাগিং এ আছে? ভোল্টেজ লিডিং, কারেন্ট ল্যাগিং। ভোল্টেজ লিডিং, কারেন্ট ল্যাগিং। এখন ঝামেলাটা তৈরি হচ্ছে এই বারবার আমাদের, কিন্তু দেখেন আমি একটা প্রশ্ন করলাম আপনার দুইবারে উত্তর দেয়া লাগতেছে, মানে ভোল্টেজ লিডিং অথবা কারেন্ট ল্যাগিং। তার মানে আমাদের এখানে কিন্তু আলোচনায় একটা ঝামেলা তৈরি হবে বারবার। এই ঝামেলা যাতে না হয় এই কারণে সার্কিটের ক্ষেত্রে অলওয়েজ আমরা ভোল্টেজকে ফিক্সড করে দেই। তার মানে এক কথায় এখন থেকে যখনই প্রশ্ন আসবে প্রশ্নের হিসাব হবে যে কারেন্টের কি অবস্থা ভোল্টেজের থেকে। তাহলে এখন আমি যদি আপনাকে বলি ভোল্টেজ ফিক্সড, তাহলে এখন বলেন তো কি কারেন্টের কি অবস্থা? কারেন্ট ল্যাগ। কারেন্ট ল্যাগ করতে, তার মানে সব অ্যান্সার কারেন্ট দিয়ে করব। এই কারণে আমরা সব অ্যান্সার কারেন্ট দিয়ে করি, ভোল্টেজকে মোটামুটি আমরা রেফারেন্স হিসাবে ধরি। আর এই যে কারেন্ট দিয়ে বলতেছি কারেন্ট ল্যাগিং, এই কারণে ইন্ডাকটিভ সার্কিটকেও আমরা ল্যাগিং সার্কিট হিসাবে বিবেচনা করি। কত ডিগ্রি? দেখতে পাচ্ছি এটা কত, 90 ডিগ্রি। তার মানে পিওর একটা ইন্ডাকটিভ সার্কিট একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রি ল্যাগ করে। এর মানে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করে তার নিজস্ব ভোল্টেজ থেকে। এইটা কি ক্লিয়ার? জি ভাইয়া, ভাই আমরা এখানে ওই বিএলটা ভাইয়া এন্ড ওটা না দিয়ে আমরা তো ভাই ইন্ডাক্টরের ভোল্টেজ জানি বি সমান এল ডিভাইড বাই ডি। তাহলে ভাই আমরা এখানে এন না দিয়ে এল দিলে একই কি কথা, সমস্যা হয়? এখন আমি যখন এটা দিয়ে করব তখন ঘুরে ফিরে দেখবেন ওই রকমই আসবে। কি রকম? ভি এল যদি বলি তাহলে এল ডি আই ডিভাইড ডিটি করতে হবে। তাহলে এটা সমান কত হবে? এল আই কে যদি আই এম ডিফারেন্সিয়েট করি সাইন, কত হয়? আই এম। আই এম কস সাইন ওমেগা কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হয় হচ্ছে, কস ওমেগা টি। ওই ঘুরে ফিরে কি একই জিনিস আসলো না? কথা কি বুঝতে জি পারছেন? ভাইয়া, আই প্রপোর্শনাল টু ফাই, এই জন্য। রাইট। তো আমাদের তো একটা কনস্ট্যান্ট থাকবে, তো এই মানগুলা নিয়ে তো আমাদের এখন কনসার্নই না, তার কারণ এইগুলা প্রশ্নে দেওয়া থাকবে। আমাদের নেচার নিয়ে আলোচনা করতে হবে যে কে কার লিডিং ল্যাগিং। এই কারণ এই সবের উপরে লিডিং ল্যাগিং কখনোই ডিপেন্ড করতেছে না, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি। সো আমাদের এখানে কে আছে ওই দেখে আমাদের লাভ নাই, আমাদের দেখতে হবে যে এদের নেচার কিরকম। তো আমি দেখতেছি যে যেদিক থেকে যাই না কেন ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা কি করতেছে, ল্যাগ করতেছে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা এইটা থাক। তাহলে এখন ভোল্টেজ যদি, আচ্ছা এখানে আমরা ভোল্টেজ কজ পাইছি না, তাহলে কজই করে দিই, মিল থাকুক। তাহলে এখন ভোল্টেজকে দেখেন আমরা চিনি কি হিসাবে? এই হিসাবে আমাদের সাধারণ ফরম্যাট, তাহলে ওই সব হাবিজাবি সবকিছুকে মিলায়
আমি এইরকম বানাই ফেললাম যে এখন ভোল্টেজের সাধারণ সমীকরণ হচ্ছে এটা। তাহলে কারেন্টের সাধারণ সমীকরণ কি হবে? কারেন্ট সমান, এবার আই এম সাইন ওমেগা টি হবে। ওকে, ওইদিকে আমরা যাচ্ছি। আমরা তার আগে আর একটা জিনিস আলোচনা করে আসি। আচ্ছা, এইখানে আমি বলতেছি যে কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে আছে। ল্যাগ থাকার মানে হচ্ছে ভোল্টেজ যদি আপনার 0 ডিগ্রিতে থাকে, তাহলে কারেন্ট আছে কত ডিগ্রিতে? -90। -90 ডিগ্রিতে। যে কোনো কিছুর বাধা ডিপেন্ড করে তার ভোল্টেজ এবং কারেন্টের অনুপাতের ফলে। তার মানে আমি যদি এর বাধাকে বের করতে চাই, ধরেন ইন্ডাক্টরের বাধাকে, তাহলে ইন্ডাক্টরের বাধা কি হবে? ভোল্টেজের মান ডিভাইডেড বাই কারেন্টের মান। স্বাভাবিক কথা, বাধার তো একটা মান থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে। কমপ্লেক্স নাম্বারের বৈশিষ্ট্য কি? কমপ্লেক্স নাম্বারের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ভ্যালু যদি ভাগ করা হয়, ধরেন আমি ভাগই লিখি, দুইটা ভ্যালু যদি ভাগ করা হয়, কমপ্লেক্স নাম্বারের বৈশিষ্ট্য হচ্ছে এদের মানগুলো ভাগ হয়ে যাবে, আর অ্যাঙ্গেল কি হয়ে যাবে? অ্যাঙ্গেল বিয়োগ হয়ে যাবে। উপরের অ্যাঙ্গেল থেকে নিচের অ্যাঙ্গেলটা বিয়োগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে মানগুলো গুণ হয়, মানে মান ওই চিহ্নকে ফলো করে, কিন্তু অ্যাঙ্গেলের আবার হিসাব আলাদা। ভাগের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিয়োগ হয়, গুণের ক্ষেত্রে অ্যাঙ্গেল যোগ হয়। আর যদি পাওয়ার আকারে থাকে, ওই যে সেই দেখছিলাম যে এক্স রুট ফরম্যাটে যদি থাকে, তাহলে এইটা দ্বারা ভাগ হয়ে যায়, সহজ কথা। এই জন্য আজকে যেটা রুট ছিল, 2 দ্বারা ভাগ হয়েছিল। তাহলে এইখানে দেখেন অ্যাঙ্গেল কত হবে? 0 -90 মানে কত? 90 ডিগ্রি। তার মানে আমরা বুঝতেছি আমাদের যে বাধা, এর মান যাই হোক না কেন, সে তার অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হবে। এই 90 ডিগ্রিকে আর একটা ভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে যে, কেন? কমপ্লেক্স নাম্বার থেকে আমরা দেখছিলাম যে যে এটা মানে অ্যাকচুয়ালি কি? এটা মানে অ্যাকচুয়ালি 0 + 1 যে। দেখেন জে কে কি এভাবে লেখা যায় না? তাহলে এর মান কত হবে? এর মান হবে 0² + 1²। কেন? বাস্তবের স্কোয়ার প্লাস জে এর যে সহগ আছে তার স্কোয়ার। আর অ্যাঙ্গেল কিরকম হবে? অ্যাঙ্গেল হবে tan−1 এইটার সহগ ডিভাইডেড বাই এইটার সহগ। ট্যান এর মান ইনফাইনাইট কখন হয়? যখন থিটার মান 90 ডিগ্রি হয়। এই কারণে এই যে 90 ডিগ্রি বা 190 ডিগ্রি, এই জিনিসটার, এটা তো হচ্ছে আমাদের পোলার ফর্ম। আর এইটাকে যদি রেক্টেঙ্গুলার আকারে লিখি, তাহলে কত? জে আকারে লেখা হয়। এই কারণে দেখবেন যেসব জায়গায় 90 ডিগ্রির কনসেপ্ট আছে, ওইখানে 90 ডিগ্রির পরিবর্তে আমাদের জে ইউজ করা হয়। এবং যেহেতু দেখতেছি যে আমাদের ইন্ডাক্টরের বাধা 90 ডিগ্রি, ফলে ইন্ডাক্টরের যে বাধা, সেটার আগে একটা জে ফরম্যাট আনা হয়। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই কারণে ইন্ডাক্টরের বাধাকে প্রকাশ করা হয় এক্স এল দ্বারা, যেটাকে যদি আমি ফরম্যাটে লিখি, রেক্টেঙ্গুলার ফরম্যাটে, তাহলে সামনে একটা জে দিয়ে ইউজ করতে হবে, যে এক্স এল। এটা কি ক্লিয়ার? জি ভাই। এগুলা মোটামুটি কিন্তু সবই পরিচিত সূত্র, আমি জাস্ট একটু রিলেট করাই করাই দিচ্ছি যে কিভাবে কি আসতেছে না আসতেছে, এছাড়া আর তেমন কিছুই না। এবার আমরা এটা সূত্র আকারে দেখে আমরা মূলত পাওয়ারের কনসেপ্টটা দেখে পরবর্তী ইয়েতে চলে যাব। তাহলে যেটা ওই যে বলছিলাম, সেটা হচ্ছে ভোল্টেজকে যেহেতু আমরা কি ধরতেছি, ওই যে রেফারেন্স ধরতেছি, তাহলে এইটার ফরম্যাটকে ধরে নিলাম ভি সমান ভিএম অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তার মানে আমরা কাকে রেফারেন্স ধরলাম? কস কে রেফারেন্স ধরলাম। এটা খেয়াল রাখবেন যে আমরা কস কে
রেফারেন্স হিসাবে ধরতেছি। তাহলে আই অফ টি কত হবে? কিছুক্ষণ আগে শিখলাম আই সমান এল ডিআই ডিটি। তাহলে এল ডিডিটি অফ, সরি কি লিখছিলাম, কারণ এই যে শুরু করছিলাম কোনটা দিয়ে, আই কে কস ধরে কিন্তু ক্যালকুলেশন শুরু করছিলাম। আমরা দুইটা ফরম্যাটের তুলনা করব আর কি। ভি অলরেডি কিন্তু আমরা একটা ফরম্যাট বের করে দেখাইছি, আবার আমরা এই ফরম্যাটে বের করব, দেন দুইটা তুলনা করব, তবে আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য সফল হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কত আসে? আই এমটা বাইরে যাবে, আবার এই যে ওমেগা আছে সেটাও বাইরে চলে যাবে। ডিফারেন্সিয়েশনের নিয়ম যে সাইন ওমেগা টি কে করলে হয় কস ওমেগা টি, আর এর ভিতরে যেটা আছে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, ডিফারেন্সিয়েশনের চেইন রুল। তাহলে সেই মোতাবেক কত লেখা যায়? এল আই এম ওমেগা সাইন কে করলে হয় কস ওমেগা টি। এবার একটু খেয়াল করে দেখেন, আমি এইখানে নামকরণ করছি ভি অফ টি তে ভিএম থাকবে, আর এইখানে দেখতেছি ভি অফ টি তে কে থাকতেছে, এটা তো যেহেতু আই টি আকারে লিখতেছি এটাকে ছোট হাতে ভি লিখতে হবে। এখানে আমরা দেখতেছি কত, এল আই এম ওমেগা থাকতেছে। তাহলে কি অবশ্যই বলে দিতে পারি দুইটা সেম জিনিস, মানে ভি এম যা কথা, এল আই এম ওমেগা তাই কথা। তো ভি এম ডিভাইডেড বাই আই এম, এইটাকেই তো আমি বলতেছি হচ্ছে আমাদের ইয়ের কি বাধা। তাহলে সেই বাধাটা কত আসতেছে দেখেন, ওমেগা এম। এটুকু কি বুঝতে পারতেছেন? জি ভাই, বিএম সমান এল আই এম ওমেগা, এটা স্যার আই সমান আই এম, ওই আই এম আর উপরে উপর আই এম কাটা গেছে, এল ওমেগা রয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে ইন্ডাকটিভের যে বাধা, সেই বাধার মান, সেই মানটা কত আসতেছে? সেই মান আসতেছে ওমেগা ইন্টু এল। আমরা যদি এল জানি, ওমেগা জানি, এই দুইটা গুণ করলে হবে ইন্ডাকটিভের বাধা, যেটাকে আমরা প্রকাশ করে থাকি এক্স এল দ্বারা, অথবা আপনি সিম্পলি এক্স ও নাম বলে দিতে পারেন। তো সেটাকে আমরা বলতেছি এক্স এল, যার মান হচ্ছে কত? ওমেগা ইন্টু এল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার অ্যাঙ্গেল হিসাবে এই জিনিসটা একটু প্রকাশ করে দেখি, যে অ্যাঙ্গেল হিসাবে এই জিনিসটা কিভাবে আসতেছে। আমি সব রকম ভাবে কিন্তু দেখাচ্ছি, একই জিনিস ঘুরায় ঘুরায় দেখাচ্ছি যাতে জিনিসটা একদম ক্লিয়ার থাকে। তো আমি বলতেছি ভি অফ টি, এইটা সমান হচ্ছে ভিএম কজ ওমেগা টি। আই অফ টি এটা পাইছি কত? আই এম কজ গেল, এটা হচ্ছে সাইন ওমেগা টি। ভোল্টেজকে আমরা বলতেছি রেফারেন্স হিসাবে ধরবো, ফলে ভি সমান ভি এম তার সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। কারেন্টকে তো করতে হলে কি সাইনকে আগে কি বানাতে হবে? কজ কস বানাতে হবে না, কজ আকারে লিখতে হবে। তাহলে আই এম
লিখলাম কজ কিন্তু তার অর্থ যেন হয় সাইন। প্রশ্ন কি বলছিলাম? -90। কজের সাথে -90 করলে হয় সাইন। তাহলে এইটা হবে হচ্ছে ওমেগা টি -90 ডিগ্রি। ফলে আমরা যদি আই লিখি, আই সমান হবে IM -90 ডিগ্রি। তাহলে ওই যে বলতেছি ক্যাপাসিটর, সরি, ইন্ডাক্টরের ইম্পিডেন্স বা বাধা, সেটা সমান কত? যে কোনো কিছুর বাধা সমান হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। এখানে যেহেতু আমরা মডুলাস দিয়ে করছিলাম, নর্মালি মডুলাস বলতে শুধু মান বোঝাবে, তার মান হয়েছে কত? ওমেগা এল। কিন্তু যেহেতু এসি সার্কিট, এখানে আমাদের শুধু মান দিয়ে কাজ চলবে না, আমাদের অ্যাঙ্গেলও লাগবে। তাহলে আমরা এখানে মান বের করছি, বাট এখানে একবারে দুইটাই চলে আসবে, মানও চলে আসবে, অ্যাঙ্গেলও চলে আসবে। তাহলে ভি ডিভাইডেড বাই আই এটা সমান কত হবে? ভিএম ডিভাইডেড বাই IM। আর ওই যে বললাম অ্যাঙ্গেল গুলা কি হয়ে যাচ্ছে, ওই আগে যেটা দেখাইলাম কিছুক্ষণ আগে। তাহলে বিয়োগ জিরো হয়ে যাবে। মাইনাস অফ -ডিগ্রি মানে 90 ডিগ্রি। দেখেন এই ভিএম বাই IM, এটার মান কত? এটার মান কিন্তু ওমেগা এল। আর 90 ডিগ্রিকে রেক্টেঙ্গুলার ফর্মে লিখলে কি হয়? এটা কি মুছে দিলাম? হ্যাঁ, মুছে দিছি মনে হয়, যে হয় এটা কিন্তু দেখাইছে। তাহলে এটা করলে হয় ওমেগা এল। তাহলে এটাকে কি লিখে দেওয়া যায়? জে ওমেগা এল। তার মানে এক কথায় ইন্ডাক্টরের বাধাকে আমরা প্রকাশ করব কিভাবে? জে ওমেগা এল আকার। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। এবং বিভিন্ন জায়গায়, মানে আপনার ডিপ্লোমা বলেন, ইভেন থেরেজাতেও বেশিরভাগই এতে ক্যালকুলেশন করে থাকে। মান আলাদা ক্যালকুলেশন করে, অ্যাঙ্গেল আলাদা ক্যালকুলেশন করে। তবে সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা যদি আলাদা আলাদা না করে পোলার ফর্মে ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় ক্যালকুলেশন করব অ্যাঙ্গেল সহ। এতে সুবিধা হবে, আমাদের আলাদা আলাদা হিসাব করা লাগবে না, ক্যালকুলেটরে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। আমি ম্যাথ যখন করাবো তখন তো বলবোই, আগের থেকে বলে দিচ্ছি। শুধুমাত্র একদম যেন না জানেন যে ওর বেসিক আমি কিছু জানি না, এই কারণে আমি শুধু ওই মান টান গুলা শেখাইছি। বাট আমি নিজেও কখনো ওই মান আলাদা অ্যাঙ্গেল আলাদা এরকম জীবনেও করি না। আপনাদেরও সাজেস্ট করবো এরকম করার দরকার নাই, যদি না আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, এমন সিচুয়েশন চলে আসছে ওইখানে করা যাচ্ছে না, সেটা আলাদা কেস। বাট দেখা যাবে যে 80% কেসে বা 90% কেসে করা যাবে। তো আমরা ওই 90% কেসই ফলো করব। আচ্ছা, ইন্ডাক্টরের বাধা বুঝলাম, রেজিস্ট্যান্সের তো পাওয়ার কনসেপ্টটা শিখছিলাম, এখানেও আমাদের কি পাওয়ার কনসেপ্টটা শিখতে হবে। এখানেও সেম ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা শিখবো। দেন ইন্ডাক্টরের যেই ধর্ম, যে ও পাওয়ারের সাথে ওর আসলে কি রকম অবস্থা, সেটা দেখে আমরা ক্যাপাসিটরেরটা দেখি। কনসেপ্ট একই। আমরা এখন কি করব? পি অফ টি বের করব। পি অফ টি সমান হচ্ছে ভি অফ টি ইন্টু আই অফ টি। দুইটা গুণ করে দেব, দুইটা গুণ করলে ভিএম ইন্টু IM। সাইন আর কস যদি গুণ করে দিই, একবারে করে দিলাম, লাইন একটু গ্যাপ দিয়ে দিলাম, টু। এটা কোন সূত্র বলেন? খেয়াল আছে? ত্রিকোণমিতিক কিন্তু সূত্র জানতে হবে, আমাদের বেসিক গুলো অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে টু সাইন এ কজ এর সূত্র। টু সাইন সাইন এ টয়েস। কজ এর মানে হচ্ছে সাইন টুয়াইজ। রাইট। টয়েস। সাইন টু ওমেগা। আমি চিত্র তো দেখাবোই, কিন্তু আপাতত এটা দেখেই বলেন তো এর পিক ভ্যালু কত হবে? VMIM এর অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, তার কারণ সাইন, ভিতরের অ্যাঙ্গেল যাই থাক না কেন, সাইন মানেই তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে পি অফ টি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? যে সাথে যেটা আছে সেটা নর্মালি মনে রাখবেন, সাইন কজের অ্যাম্পলিটিউডই হচ্ছে ওই জিনিসের ম্যাক্সিমাম ভ্যালু হয়। তাহলে পিক ভ্যালু অফ পি অফ টি সমান, যদি প্রশ্নে কখনো আসে, মানে এটা কিন্তু একবার আসছিল, এটা নিয়ে কিন্তু একটু কনফিউশন কাজ করে। তাহলে এবার আমরা এই জিনিসটাকে দেখব কি অবস্থা। দেন আমরা ইন্ডাক্টরের একটা বেশ বড় একটা জিনিস শিখতে পাবো। তাহলে এইটা আমরা দেখছিলাম সাইন
আচ্ছা পিরিয়ড তো সাইন এক্স ধরলাম। এটা ভি ছিল কি সাইন না কস? ভি হচ্ছে কস, আই হচ্ছে সাইন। 90 ডিগ্রি লেকচার কারণে আমরা কত দূর ছিলাম? হ্যাঁ হ্যাঁ, ভি হচ্ছে কস, আই হচ্ছে সাইন, পি সমান ভি আই। ওকে, এটা কিন্তু বিটা টু অলরেডি কস হবে না, আর এটা হচ্ছে সাইন হবে। বুঝি না, কথাটা আরেকবার বললেন, আমি বুঝতে পারি নাই। তাই আমরা কারেন্টের ইকুয়েশনটাকে কস ধরছি, ভোল্টেজটাকে কস ধরছিলাম আর কারেন্টটাকে সাইন করছিলাম না, এটা বলতেছিলাম। হ্যাঁ তাই তো ধরছে, এই যে কারেন্ট ইকুয়েশন কস সাইন। ধরছি, ভোল্টেজ কস ধরছিলাম, কারেন্টটাকে সাইন ছিল না। হ্যাঁ কারেন্ট সাইন, ভোল্টেজ কস। যেভাবে আমি এটা বলতেছিলাম। হ্যাঁ এখানেও তো তাই দিছে, দেখেন এই যে কারেন্ট সাইন আকারে, ভোল্টেজ কস আকারে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমাদের এইখানে পাওয়ার পজিটিভও আছে, পাওয়ার নেগেটিভও আছে। কথা কি বুঝতে পারছেন? জি। এবার সিম্পল একটা জিনিস, এভারেজ পাওয়ারটা আমরা পরে শিখবো, আপাতত একটু বলি যে কোনো একটা রিজিয়নের এভারেজ ভ্যালু বের করার সিস্টেম কি। আমরা এখানে দেখতেছি টাইম পিরিয়ড এতটুকু, কত টাইম পিরিয়ড কিন্তু এখানে পাই, কারণ এই যে এইখানে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড 2 পাই, এখানে আবার হাফ, অর্ধেক হয়ে যায়। তার কেন অর্ধেক হয়ে যায়? তার কারণ এই যে খেয়াল করে দেখেন, এটা কত ওমেগা আছে না, এটা হয়ে গেছে কত 2 ওমেগা। তাহলে ফ্রিকোয়েন্সি কি দ্বিগুণ হয়ে গেল, তাহলে টি কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বেসিক টুকটাক জিনিস তো ওইসবে আমরা না যাই, সিম্পল একটা হিসাবে আসি, যে কোনো কিছুর যদি আমরা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই, সূত্র ডিরেক্ট দিই। আমি এই সূত্রগুলো পরবর্তীতে আরো ডিটেলস ম্যাথ ট্যাথ করবো যখন ওয়েব ফর্মে। 2 bm/5। আচ্ছা, তাহলে আমরা ওই রিজিয়নের ভিতরে একটু ইন্টিগ্রেশন করে দেখবো যে কি অবস্থা হয় না হয়। ইন্টিগ্রেশন এখানে করার কথা, maybe লিখলে আসতে, আসছে। তাহলে আমরা জিরো থেকে কোন পর্যন্ত, জিরো থেকে এই যে পাই পর্যন্ত হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু এইটুকুই আমাদের বারবার রিপিট হচ্ছে। তাহলে জিরো থেকে পাই পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। সূত্রে আসে হচ্ছে 1/t। তাহলে 1/t। কার এই কাজটা করতেছি, পি এর এই কাজটা করতেছি, কার সাপেক্ষে করতেছি, টাইমের সাপেক্ষে করতেছি। আমরা এর মান যদি বসাই, এখানে এখানে ছিল কি হবে, ও আচ্ছা যেখানে মান সম্ভবত ডিরেক্টলি তুলতে হবে। বা এটা একটা ভেরিয়েবল দিয়ে ডিলিট করে দিতে হবে না, যেমন BIP ওরকম। এখানে মেবি টোটালটাই তোলা লাগবে, ও বুঝতেছে না। ওহো, এখানে তো ডিটি, এই যে এই কারণে বুঝতেছে না। এ তো আর টি চেনে না, এ তো এক্স এর হিসাবে করতেছে এক। সবকিছু। আর একটা ভুল কি আছে, যে এবার চলে আসছে অলরেডি। খেয়াল করছেন এর মান কত আসছে? এই যে এখানে কিন্তু মান শো করতেছে কত, 0। জিরো। তার মানে এইখানে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0। এই কথাটার মানে কি, আমরা বলছিলাম যে কোন একটা লোডের পাওয়ার পজিটিভ মানে লোড পাওয়ার নিচ্ছে, নেগেটিভ মানে লোড পাওয়ার দিয়ে দিচ্ছে। তার মানে দেখেন, এই যে এইখানে মানটা যখন পজিটিভ,
এর মানে হচ্ছে ইন্ডাক্টরটা পাওয়ার নিচ্ছে। এখানে পাওয়ার নেগেটিভ, মানে ওই যতটুকু নিচে টোটালটা ইন্ডাক্টর ব্যাক করে দিচ্ছে। ইন্ডাক্টর নিজে কোনো পাওয়ার কি করতেছে না, অ্যাবজর্ব করতেছে না। এই কারণে দেখা যায় যে আমরা যখন ইন্ডাক্টরের রিয়েল পাওয়ার বের করি, বা যেটাকে আমরা ওয়াট পাওয়ার বলি, ওয়াট পাওয়ার হচ্ছে 0। ইন্ডাক্টর কখনোই কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না। এটা আপনার এই যে রিয়েল আপনার হচ্ছে ইয়ার জন্য না, ওই আপনার পিওর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। পিওর ইন্ডাকটিভ, আমরা এখন সবকিছু পিওর নিয়ে আলোচনা করতেছি। এখন একটা লোড যদি ইন্ডাকটিভ হয়, অর্থাৎ ওর ভিতরে কিছু রেজিস্টিভ আছে, তো কিছু পাওয়ার তো নিবেই, স্বাভাবিক কথা। এখানে তো আর কেউ নাই, এখানে তো শুধু ইন্ডাক্টর। কথা বুঝছেন? তাহলে একটা পিওর, এখানে কিন্তু আমরা একটা জিনিস কি শিখলাম, একটা পিওর ইন্ডাক্টর কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না, কোনো পাওয়ার খরচ করে না, কোনো রিয়েল পাওয়ার খরচ করে না। এটা মাথার ভিতরে গেঁথে ফেলেন। এই যে করতেছে না, বারবার রিটার্ন করে দিচ্ছে, এই জিনিসটাকে বলে রিয়াক্টিভ পাওয়ার। তাহলে মেইনলি পাওয়ার এসি সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো পাওয়ার তিন প্রকার। একটা হচ্ছে রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। অর্থাৎ আমাদের সোর্স লোডকে যেই টোটাল পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে সেটাকে আমরা বলতেছি অ্যাপারেন্ট পাওয়ার। লোড যেটাকে অ্যাকচুয়ালি কাজে লাগাচ্ছে সেটাকে আমরা বলতেছি রিয়েল পাওয়ার। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে দেখছিলাম টোটালটাই কাজে লাগাই ফেলতেছে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডাক্টর টোটালটাকে কাজে লাগাচ্ছে না, কোনোটাই কাজে লাগাচ্ছে না। তাহলে ইন্ডাক্টর কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না, টোটালটাই রিটার্ন করে দেয়। এখন মনে হইতে পারে এটা তো ভালো কাজ, আমি দিচ্ছি ও রিটার্ন করে দিচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে ইন্ডাক্টর যতদিন বেঁচে আছে ততদিন এই কাজটা করতেই থাকবে। অর্থাৎ ওকে এই পরিমাণ পাওয়ার সবসময় দিয়ে যাইতে হবে। ও সবসময় এটা নেবে আর রিটার্ন করবে, নেবে আর রিটার্ন করবে। তার মানে আপনি এটা বলতে পারবেন না যে ইন্ডাক্টর রিটার্ন করতেছে তার মানে আমার ঝামেলা নাই, এটা আমি অন্যজনকে দেব। আপনি ও জিনিস আর কাউকেই দিতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি একটা বাসের সিট বানাইছেন, 5 জনের একটা সিট, বারবার ওই সিট ফাঁকা চলে আসে, ফাঁকা যায় ফাঁকা চলে আসে, আপনার কাছে মনে হচ্ছে যে ওকে সমস্যা নেই, কিন্তু আপনাকে সারা জীবন ওই সিটটা ফাঁকা রাখতে হবে। তাহলে কি এটা আমার কোনো লাভে আসলো? মনে না। হচ্ছে ফাঁকা কিন্তু সারা জীবন ফাঁকাই থাকতেছে। আপনি কোনো, যে আসলেই প্যাসেঞ্জার, মানে যার বসার দরকার, রেজিস্টিভ লোড, ও বলতেছে আমি বসবো, আমাকে দাও সিট দাও, ওকে কিন্তু দিতে পারবেন না। ইন্ডাক্টর বলবে যে না, আমার জন্য ফাঁকাই রেখে দিতে হবে। তার মানে দেখতে মনে হচ্ছে লাভজনক যে রিটার্ন করে দিচ্ছে, কিন্তু ওকে সারা জীবন এই ফাঁকা রেখে দিতে হবে। এই কারণে আমরা কোন একটা পাওয়ার সিস্টেমে চাই না যে এরকম ঝামেলা হোক। 5টা সিট ফাঁকা আমি রাখতে পারবো না, আমি সর্বোচ্চ একটা সিটের অর্ধেক ফাঁকা রাখবো, অথবা এক কোণা ফাঁকা রাখবো, একটা ছোট বাচ্চা বসার জায়গা ফাঁকা রাখবো, বাকি 4টার বেশি যে সিট অন্যজনকে দিয়ে দিব। এই কাজটা ক্যাপাসিটর এসে করে। এই জন্য আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাওয়ার সিস্টেমের লোড গুলা ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ ধর্ম ক্যাপাসিটিভ ধর্ম উল্টা, ওই ধর্মকে এনে ইন্ডাকটিভ নেচারটা কমাই দিই, ফলে পাওয়ার ফ্যাক্টরটা বেড়ে যায়। পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমি আরো ডিটেলস আলোচনা করব, যেহেতু ভাই ভাই এগুলো। ক্যাপাসিটরের ভাই অ্যাবজর্ব পাওয়ারটাও তো শূন্য। পিওর হ্যাঁ, ক্যাপাসিটর হলো ওইটাই যে ভাই অ্যাবজর্ব আমরা পাওয়ারটাও তো ক্যালকুলেশন শূন্য। করলে দেখতে পাবো ওরা যত শূন্য, কিন্তু ধর্ম আবার উল্টা। ইন্ডাক্টরের ধর্ম এটা যেরকম, বিপরীত। ক্যাপাসিটরের ধর্ম আবার উল্টা। এই কারণে দুইজন একজন আরেকজনকে কি করে দেয়, কমাই দেয়। অপোজ করে। যদি আমরা একদম ইকুয়াল দিতে পারতাম, কথা বুঝতে পারছেন? স্বাভাবিক কথা, একদম ইকুয়াল দিলে কি হতো, এরা মারামারি করে এরা বাদ। কিন্তু এটা আসলে বাস্তবিক যদি ক্ষেত্রে বলি, এটা কখনোই সম্ভব না। মানে ইন্ডাক্টরের বাধাকে কি আমরা জে দ্বারা প্রকাশ করতেছি, তো ধরলাম ইন্ডাক্টরের বাধা J10। এই বাধা থাকা মানেই তো ওটা বোঝাচ্ছে যে ইন্ডাকটিভ নেচার আছে। আমি যদি এক্স্যাক্টলি এটা নিয়ে চলে আসতে পারি, তাহলে এদের দুজন যোগ হয়ে কি 0 হয়ে গেল না? জি, পুরো রেজিস্টিভ লুট হয়ে যাবে। ওইটাকে আমরা বলতেছি রেজিস্টিভ সার্কিট বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। বাট সেটা আসলে বাস্তবে করা সম্ভব না। যতটুকু আসলে করা যায় সেটা আমাদের টার্গেট। এই জন্য দেখেন যে বিভিন্ন ফ্যান বা সেইগুলাতে 0.9 বা 9.5 পাওয়ার ফ্যাক্টর ইউজ করে। এই পাওয়ার ফ্যাক্টর যত কম করা হয় তত কিন্তু লস। এই জন্য কিন্তু পাওয়ার ফ্যাক্টর কমে গেলে ওদের বড় সড় জরিমানা হয়। আর পাওয়ার ফ্যাক্টর কমে গেলে পাওয়ার সিস্টেমের জন্য খুবই লস। আচ্ছা, ইন্ডাক্টরের পাওয়ারের ধর্মটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। Okay.
ক্যাপাসিটরটা তাহলে আমি আর এত বলতেছি না, শর্টে বলে দিছি। ক্যাপাসিটরে কিন্তু অলরেডি আমরা নেচার ডিসি তে বেশ ভালোই আলোচনা করছিলাম। তাহলে ক্যাপাসিটর কি করতেছে? শুরুতে এর ভিতরে কোনো চার্জ টার্জ নাই, সময়ের সাথে সাথে আস্তে আস্তে চার্জ বাড়তেছে, দেন ফুল হয়ে গেলে তখন আবার ডিসচার্জ করতেছে। এই জন্য শুরুতে কারেন্ট অনেক বেশি থাকে, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ কম থাকে। আস্তে আস্তে যখন চার্জ বাড়তে থাকে, এই কারেন্ট আস্তে আস্তে কমতে থাকে, আর ভোল্টেজ গুলো আস্তে আস্তে বাড়তে থাকে। জিনিসটা কিন্তু আমি ডিসি সার্কিটে ওয়েব টোয়েব আঁকেও দেখাইছিলাম। এখানে কি ছিল নেচারটা? এখানকার নেচার ছিল হচ্ছে আই সমান সি ডিভি ডিভাইড বাই ডিটি। সি টি 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 টি। তাহলে ভোল্টেজকে ধরেন আমি একটা কিছু বলতেছি যে ভোল্টেজ সমান ভি এম সাইন ওমেগা টি। তাহলে এটা কি হবে? সি রাখলাম, সি বি এম কস ওমেগা টি হবে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে সি ভি এম, সাইন কে করলে আসতেছে কস ওমেগা। তাহলে এখানে একটু ভোল্ট ওমেগা হবে, আর একটু ওমেগা হবে না, সি ওমেগা ইন্টু আর ওমেগা, একটা ওই বাইরে ডিফারেন্স। ওমেগা চলে আসবে। ভোল্টেজকে সবসময় আমরা জিরো করি। আচ্ছা এটা ছোট হাতের ভি, তাহলে বড় হাতের ভি সমান কত? ভি এম 0 ডিগ্রি। এটাকে তো কস বানাই সাইন আকারে লিখতে হবে, যেহেতু এটাকে সাইন আকারে লিখছি। তো এটাকে যদি সাইন আকারে লিখি, সাইন, সাইনের সাথে কি করলে কজ হয়? 90 ডিগ্রি বিয়োগ করলে। আবার মনে করেন, এই লাইন তো একদম ওই চিত্র মাথার ভিতরে ঢুকাই আচ্ছা, ফেলেন। সাইন থেকে কজে গেলে যোগ করতে হবে, কস থেকে সাইন বিয়োগ করতে হ্যাঁ, হবে। তাহলে এই যে সাইনের সাথে যোগ করব, কারণ আমরা তো যোগ করলে আমরা কজে জিনিসটাকে যেতে পারবো। কজের মতো বলতেছি। হ্যাঁ, আমরা তো হুম, এখানেই থাকা লাগবে, আমাদের সবসময় কজেই হুম, থাকা হুম। লাগবে। এই চিত্র যদিও আমি আঁকাচ্ছি বারবার, কিন্তু আপনি এটা যত মাথার ভিতরে আঁকাই ফেলবেন টাইম তত না, কম এটা আমার লাগবে। টেবিলের উপরে সুন্দর করে আছে, তারপরে ভুলে যাই। তাহলে এইটাকে আমরা যদি লিখি আয় আকারে, এটা তো আয় টাইমের ইয়ে আর কি। তো এটাকে লিখলে কত হবে? ওমেগা সি ভিএম, সাথে অ্যাঙ্গেল দেবো কত? 90 ডিগ্রি। এসি সার্কিটের এই কনসেপ্ট গুলো খুবই ভালো করে পড়বেন, দেখবেন যে আপনি যখন এর পরে যাই মেশিন পাওয়ার সিস্টেম পড়তে যাবেন, সবকিছু আগের তুলনায় অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এর যে বাধা, ধরেন সেটাকে জেড সি নাম দ্বারা প্রকাশ করতেছি, যেটাকে নর্মালি অ্যাকচুয়ালি আমরা এক্স সি দ্বারা প্রকাশ করে থাকি, বাট আমি সবকিছুকে আপাতত জেড সি ফরম্যাটে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা আলাদা আলাদা করে দেব। এটা সমান কত হবে? ভি ডিভাইডেড বাই আই। যে কোনো কিছুর বাধা মানে ভোল্টেজ বাই কারেন্ট, সহজ কথা। তাহলে ভি মানে হচ্ছে ভিএম, সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আই মানে হচ্ছে যে এই জিনিস, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে ভিএম ভিএম কাটাকাটি করে দিলাম, থাকতেছে কত? 1/ওমেগা সি। লজিক কিছুক্ষণ আগে শেখালাম, অ্যাঙ্গেল গুলা কি ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, মানে এটা মাইনাস কি 90। 90 ডিগ্রি। এই জিনিস দেখতে আমাদের জন্য একটু ঝামেলা, এজন্য এটাকে আমরা লিখি কিভাবে? মাইনাস মাইনাস জে। জে 1/ওমেগা সি। অনেক জায়গায় এই জিনিসটাকে আরেকটু সরল ভাবে লেখা হয়। আমরা জানি 1/জে মানে কত? টু মাইন উপরে স্যার উল্টা আমরা দিবে। একটু ভেঙে ভেঙে লিখি, ওই জিনিসটা অনেক সময় শুরুতে বুঝতে একটু কষ্ট হতে পারে, শুরুর দিক যেহেতু। বেসিক ক্লাসে আপনারা জানলেও আমি একটু ভেঙে লিখতেছি যাতে সবার জন্য সুবিধাজনক হয়। খেয়াল করে দেখেন, উপরে হচ্ছে ওয়ান আছে,
আমরা জানি জে ইন্টু জে মানে হচ্ছে -1, তাহলে 1 কে আমরা এইভাবে লিখতে পারি -j ইন্টু জে। তাহলে জে আর জে মানে হচ্ছে -1, মাইনাস আর মাইনাসে প্লাস, তার মানে -j ইন্টু জে মানে অ্যাকচুয়ালি 1 বোঝায়। বাই নিচে জে, তাহলে জে জে কাটাকাটি হয়ে গেল, থাকতেছে কত, -j। তার মানে -j কে আমরা 1/j আকারে লিখতে পারি, বা -j কে আমরা লিখে দিতে পারি 1/j ওমেগা সি। এই দুইটা ফরম্যাট কিন্তু লাগবে, এই জিনিসটা আমাদের পরবর্তীতে অন্য সার্কিটে লাগবে, তবে আমরা নর্মালি সার্কিটে এই ফরম্যাটটা দেখবো না, সার্কিটে এই ফরম্যাটটা দেখব। আমি এটা নিয়ে আগাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের বাধা। তো যেমন দেখেন ইন্ডাক্টরের বাধাকে আরেকটা নাম দিয়ে করছিলাম না, যে ওমেগা এ, আচ্ছা ওটা মনে হয় পরে দেখাই নাই। এই ওমেগা এল, এই জিনিসটাকে সহজে লেখার জন্য এক্স এল আকারে লেখা হয়। মানে ওমেগা এল এর পরিবর্তে আমরা কত ইউজ করব, এক্সেল, মানে জিনিসটা দেখতে একটু সুবিধাজনক হবে, বারবার ওমেগা এল নিয়ে যাওয়াটা ঝামেলা। সব জায়গায় হয়তো থাকবেও না, ডিরেক্ট এক্সেল আকারে থাকবে। এল ফরম্যাটটা এর একক হচ্ছে হেনরি, ওই বিজ্ঞানীর নাম অনুসারে। আর এই যে এক্স এল, এর একক হচ্ছে ওহম। তাহলে ওহমটাই তো আমাদের মূলত দেওয়া থাকবে, সার্কিটে দেখা যাবে যে ওহমের ইয়েটাই বেশি থাকবে। আর এটা শিখতেছি বেসিক জানার জন্য, কারণ অনেক সময় হেনরি থাকতে পারে, সেটাকে কনভার্ট করে নেওয়া লাগবে। আচ্ছা, এই যে এইটাকে যেমন দেখেন, এই ফরম্যাটটাকে চেঞ্জ করে এক্সেল লিখতেছি, এইখানে এইটাকেও একটু সুন্দর করে লেখার জন্য এই জেড সি যেটা আছে -j, এই 1/এটাকে এক্স সি আকারে লেখা থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের বাধা। ক্লিয়ার? জি। তাহলে আমি আলাদা আলাদা সূত্র বলছি, কারণ শুরুর দিকে দেখবেন যে এইসব বেশি করা লাগবে। এক্স এল = ওমেগা এল, মানে এটা শুধু মান, জেটে নাই। কিন্তু আমরা এমনিই জানবো যে ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল সহ লিখতে চাই, সাথে একটা +j নিতে হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে -j নিতে হবে। কিন্তু অনেক সময় আমাদের শুধু মান বের করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা নর্মালি মনে রাখবো এক্স সি মানে হচ্ছে 1/ওমেগা সি। জাস্ট মান বের করে দিলাম, কাহিনী শেষ। এই হচ্ছে ক্যাপাসিটর। তাহলে এবার আমার ক্যাপাসিটরের পাওয়ার সম্বন্ধে একটু করা লাগবে। তাহলে ভি পাইছি sin ওমেগা t, আই পাইছি আমরা হচ্ছে IM আকারে লিখতে হবে না? আচ্ছা, এখানে আমি টি করে তাই IM আকারে লিখতেছি। ও আচ্ছা, লিডিং ল্যাগিং তো আমরা বুঝি, এখনো করা হয় না। খেয়াল করে দেখেন, এখানকার ভোল্টেজ হচ্ছে সাইন, আর কারেন্ট আসছে কি দেখেন, কজ না? সাইন তো এই বরাবর লিখি আমরা, আর কজ কোন বরাবর লিখি? তাহলে এইটা কি নেচার সার্কিটের? এই সার্কিটটা ভাই লিডিং, বুঝি নাই। লিডিং নেচারের নাকি ল্যাগিং নেচারের? ভাই এখানে কারেন্ট লিড ভোল্টেজ ল্যাগ বা লিডিং নেচারের। কিন্তু কিছুক্ষণ আগে কি লিডিং বললাম, নেচারের জি, সার্কিটের ভোল্টেজকে আমরা রেফারেন্স। নেচার, জি। রাইট, সার্কিটের নেচার ডিপেন্ড করবে কারেন্টের উপর। ওভারঅল কারেন্টের যা অবস্থা হবে, ওই সার্কিটকে আমরা সেই নেচারের হিসাবে সাব্যস্ত করব। এখানে দেখতেছি কারেন্ট 90 ডিগ্রি লিড করতেছে, ফলে আমরা এই সার্কিটকে বলবো লিডিং নেচারের। আচ্ছা, এই জিনিসটা আমরা লিখে রাখি, যে ইন্ডাকটিভ সার্কিট
আর ক্যাপাসিটিভ সার্কিট লিডিং ন্যাচারাল। এবং কি শিখলাম, পিওর ক্যাপাসিটর হলে একদম দেখেন 90 ডিগ্রি, পিওর ইন্ডাক্টর হলে 90 ডিগ্রি। যখন ভেজাল মিশ্রিত হবে, মানে এক কথায় রেজিস্ট্যান্স মিশ্রিত হবে, তখন দেখা যাবে এই অ্যাঙ্গেল একটু কম বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপাতত এটা বুঝলাম। এবার আমরা যদি আসি হচ্ছে পি অফ টি এর বিষয়ে, তাহলে এটা হচ্ছে ভি অফ টি আর আই অফ টি এর মিলিত ফর্ম। ভি অফ টি আসছিল ভিএম, এটাকে নিছিলাম সাইন আকারে, সব চেঞ্জ টেঞ্জ হয়ে আই এম আসছে, এটা আসছে কজ আকারে। তাহলে সাইন আর কজ মিললে কত হয়? সাইন টোয়াইস এ। এখানে কোথাও একটা মনে হচ্ছে আমরা এখানে ভোল্টেজকে সাইন ধরছি না। কারেন্ট হচ্ছে কজ, আয়ের জিনিসটা একটু দেখি আমরা, ডিরেক্ট আই এম লিখতেছি তো এই জন্য একটু উল্টা পাল্টা হচ্ছে। একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আই এম অ্যাকচুয়ালি কোনটা, আই এর ইকুয়েশনে সাইন এর সাথে যেটা থাকে সেটা আই এম, রাইট? সেটা তো হওয়া উচিত। ওমেগা সি ইন্টু ভিএম, এটা হচ্ছে আই এম, কিন্তু এর সাথে কিন্তু একটা 90 ডিগ্রি আছে। তার মানে আমরা আই এম সমান বলতে পারি ভিএম, ভিএম ভিএম কাটলো, মানে এক মিনিট,
একটু ওয়েট করেন, আমি ইকুয়েশনটা একবার একটু দেখি। ঠিকই আছে, এরকমই আসে যেহেতু আমরা সাইন দিয়ে শুরু করছি তো। আচ্ছা, যেই জিনিসটাই এর আগের বার দেখানোর দরকার ছিল, আর বোঝা যাচ্ছে যে চিত্র কিন্তু একই আসবে, মানে এটারও কি একটা অংশ আমাদের হচ্ছে ওই পজিটিভ থাকবে, একটা অংশ নেগেটিভ থাকবে। যে জিনিসটা এখন আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এইটার দেখেন যদি গড় মান বলি, পুরো সাইকেলে গড় মান 0। তারপরে হচ্ছে আমার ইয়ের ক্ষেত্রে দেখায়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখায়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি দুইটাই সাইন আসছিল না, মানে যা ছিল তাই। খেয়াল করে দেখেন এইটার গড় মান কিন্তু 0 না, এটার গড় মান কত আসছে? হাফ আসছে। এই জিনিসটা আমরা দেখবো যে পরবর্তীতে সূত্র বানানোর ট্রাই করবো, যে সেই সূত্র আরএমএস বা গড় টর কি আসে। বাট এতটুকু বুঝতে পারলাম যে রেজিস্ট্যান্স গড়ে একটা পাওয়ার কিন্তু অ্যাবজর্ব করে, দেখেন এটা 0 না। ইন্ডাক্টরও 0, আবার হচ্ছে ক্যাপাসিটরও 0। কিন্তু অনেক সময় প্রশ্নে এটা একবার আসছিল নেস্কোতে, যে হচ্ছে প্রশ্নে চাইছিল ক্যাপাসিটরের ক্ষেত্রে পিক অ্যাবজর্ব পাওয়ার কত সেটা। তাহলে এইটা যদি সেই চিত্র হয়, খেয়াল করে দেখেন পিক অ্যাবজর্ব পাওয়ার কোনটা? এই যে এটা, কথা বুঝতে পারছেন? তার মানে একটা পিওর ক্যাপাসিটর অথবা পিওর ইন্ডাক্টর এভারেজে কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না, এর পাওয়ার কিন্তু 0 ওয়াট। কিন্তু যদি প্রশ্নে অনেক সময় চায় যে পিক অ্যাবজর্ব পাওয়ার বের করো, তখন কিন্তু আমাকে দেখাতে হবে যে এটা পিক অ্যাবজর্ব পাওয়ার কত, এই 1। এখন মানে 1 না, এই সিচুয়েশনে 1 আসতেছে। তো আমরা দেখাতে পারি কিভাবে? ওই যে একই লজিক, যে পি অফ টি, এইটার যদি ম্যাক্সিমাম ভ্যালুটাই হবে আমাদের পিক অ্যাবজর্ব পাওয়ার, তাহলে ইকুয়েশন থাকবে, সেইটার ম্যাক্সিমাম ভ্যালু বের করে দিয়ে অ্যান্সার করে দিলে ওকে। এই কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, যখন আমরা ম্যাথ করব এটা নিয়ে আলো আলোচনা করব, আপাতত শুধু পয়েন্ট গুলা দেখায় দেখায় যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের 3 টাইপ লোড: পিওর রেজিস্টিভ লোড, পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ। তাহলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এদের ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন কিরকম, বা কিভাবে কি নেচার করে, কে লিডিং কে ল্যাগিং। লিডিং ল্যাগিংটা কিন্তু খুবই জরুরি। আমরা ফেজর ডায়াগ্রাম আঁকানো আরো ডিটেলস দেখব, বিভিন্ন মিক্স সার্কিটের ফেজর ডায়াগ্রাম কিভাবে আঁকাতে হয় সেগুলোও দেখব। তবে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আরএমএস ভ্যালু, আর যত প্রকার পাওয়ার আছে সবকিছু নিয়ে, অর্থাৎ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, আরএমএস ভ্যালু, এই টাইপের জিনিসগুলো নিয়ে টুকটাক আলোচনা করব। আচ্ছা, আজকে যতটুকু পড়ালাম ততটুকু কি বুঝতে পারছেন? ভাইয়া পাওয়ারের ইকুয়েশন গুলো কি ভাই পরীক্ষা তো আসে না, এগুলো কি ইম্পর্টেন্ট আছে? পাওয়ারের গুলাই তো আসবে, মানে যেটা এক ক্যালকুলেশন করে আমরা ম্যাথ করব সেই জিনিসই শিখবো আমরা। না না ভাই, এই যে এখানে যে ইন্ডাক্টর ক্যাপাসিটর যে পাওয়ারটা, এটা বলতেছিলাম। এটা ধরেন আসে না, কিন্তু এই যে বললাম হুট করে আসছিল, বলে দিল যে এটা পাওয়ার বের করো, অথবা বলে দিল যে একটা ভোল্টেজ কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, 3 সেকেন্ড পরে পাওয়ার কত হবে বললো। তো
এটা তো খুব সহজ জিনিস, কিন্তু আপনি যদি একবারও না দেখে যান তাহলে তো আর পারবেন না। কথা বুঝতে পারছেন? মানে তবে আমি আপনার যদি বইয়ে নাই তো, ভাই আপনার বইয়ে নাই তো, এই জন্য বলতেছিলাম আর কি। বইতে তো আকারে দেওয়া থাকার কথা, আর আমি তো বইতে ম্যাথ দেই না, এই কারণে হয়তো পাননি। এখানে না বেশিরভাগই ইকুয়েশন গুলো নাই সূত্র তো। আকারে দেখাইছে। হ্যাঁ, এইখানে সব ইকুয়েশন হয়তো এরকম দেওয়া নাই, কারণ এই যে এগুলা গুণ টুন হবে এই জন্য আর সবকিছু এরকম ভাবে দেওয়া নাই। আচ্ছা, ওই এখন পাবেন লাস্ট যেটাতে করছি সেটাতে মোটামুটি ম্যাথটাতে এই টাইপের দু একটা ম্যাথ দেওয়া আছে বোঝার মতো। আর যেটা বলছিলাম, তাহলে হ্যাঁ এই মোটামুটি ইকুয়েশন পর্যন্ত এরকম দেখবেন। আর এইগুলা সব হচ্ছে আমার নোটে আছে, নোট গুলা দেখবেন। নোট কি পান নাই সবাই? আমার হ্যান্ড নোট কি হ্যাঁ সবাই ভাইয়া, পাইছেন? আমার তো ভাইয়া এমনি হ্যান্ড পাইছি, আর এমনি ওই যে আপনার সাদিকও, তারপরে বইও হুম, আছে, ওই কিন্তু ওই যে সবই আপনার পাবেন, বইটা তো ভাই হ্যাঁ। সবগুলো এক জায়গায় গোছানো তো, এই জন্য এটা বলছিলাম। আমার ওই নোট খাতায় দেখবেন, ভাই নোট নোটগুলো খাতায় আরেকবার একটু দিয়ে দিয়েন। নোট দেখেন সব পিন করা আছে, পিন পোস্টে দেওয়া আছে, পিন পোস্টে গেলে সব পাবেন। ঠিক আছে ভাই। আর ওই নোট গুলাই মোটামুটি আমি অনেক কিছু ডিটেলস অ্যাড করার ট্রাই করছি, অনেক কিছু আছে এগুলো আমি হচ্ছে অনেক আগে শুরু করছিলাম তো লেখা। ওই সময় আসলে অত কিছু জানতাম না যে কি আসে কি না আসে, এই কারণে আরো অনেক ভালো ভালো জিনিস এখানে দেওয়া আছে, যেগুলো হয়তো শুরুতে আপনার কাছে অকেজো মনে হইতে পারে যে এগুলা পরীক্ষায় আসে না, কিন্তু আপনার বেসিক বিল্ড আপের জন্য খুবই জরুরি এগুলা। তো হয়তো সাময়িক কোনো লাভ পাবেন না, কিন্তু এটা আসলে লাভজনক। একটু দেখেন, ইনশাল্লাহ লস হবে না। আচ্ছা, তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে বেসিক ক্লাস হয়তো এরকম কয়েকটা হবে, তারপর আমরা ম্যাথের দিকে যাব। ম্যাথ আমার কাছে আগে এত ইম্পর্টেন্ট না, কনসেপ্ট গুলো বেশি দরকার। ম্যাথ এমনিতেই দু একটা যা সূত্র টুত্র আছে, করলে দেখবেন দ্রুত শেষ হয়ে যাবে। এগুলো একটু বেশি বেশি দেখেন, সূত্রগুলো আস্তে আস্তে আয়ত্ত করেন, ইনশাল্লাহ শেষ হলে আমরা ম্যাথ শুরু করবো। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই রাখতেছি, নেক্সট ক্লাসে পরবর্তী থেকে শুরু করবো।